আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে আলোচনা করব মলাস্কা সম্পর্কে। দেখো, মলাস্কা শব্দটা আসছে মলিস থেকে, যার অর্থ সফট। সফট সফট মানে নরম। তাহলে এদের দেহটা কেমন? নরম। যাদের দেহ নরম তাদের আমরা কোন পর্বের মধ্যে ফেলাইছি? মলাস্কা। আচ্ছা, মলাস্কা যেহেতু নরম, একটা মাংসের দলা, হ্যাঁ, এটা কম্বের মতো থাকে, হ্যাঁ। আহ, এটাকে এই কারণে বলা হচ্ছে কম্বোজ প্রাণী। মলাস্কাকে বলা হচ্ছে কম্বোজ। আচ্ছা, দেখো, মলাস্কা নিয়ে বায়োলজির যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় মেলাকোলজি। আমরা আগেই পড়ছিলাম, শাখাগুলো নিয়ে যখন আমরা বিস্তারিত পড়ছিলাম, ওটাকে আমরা মেলাকোলজি বলছিলাম। বায়োলজির যে শাখায় মলাস্কা নিয়ে আলোচনা করা হয়, তাইলে মলাস্কা মেলাকোলজি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে? দেখো, আমরা শুধু শামুক ঝিনুককেই কিন্তু মলাস্কা বুঝি। এছাড়া কিন্তু অনেক প্রাণী আছে সামুদ্রিক। এদের বেশিরভাগই কিন্তু সামুদ্রিক। স্বাদু প্রাণীতে আমরা খুব কম মলাস্কই দেখতে পাই। দেখো, শামুক ঝিনুক পড়ে অক্টোপাস, সেপিয়া, ললিগো, কিং স্কাল্প, ক্যাটল ফিশ, স্লাগ। আচ্ছা, স্লাগ জিনিসটা হলো খোলকবিহীন শামুক। এই উদাহরণগুলো একটু দেখবা, আর দুইটা জন্য সায়েন্টিফিক নেম আমরা পড়বো। আচ্ছা, দেখো, এখন সমুদ্রের মধ্যে আছে, এরা হলো স্থলে দ্বিতীয় পর্ব, সব মিলায়া দ্বিতীয় বৃহত্তম পর্ব। মানে জলে স্থলে সব মিলায়া এরা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটা ছিল? আর্থ্রোপোডা, তাই না? তারপরে দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? মলাস্কা। আচ্ছা, দ্বিতীয় বৃহত্তম পর্ব, কিন্তু সমুদ্রের মধ্যে সবচেয়ে বৃহত্তম হলো ওরা। সামুদ্রিক প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা? মলাস্কা। আচ্ছা, 23% মলাস্কা। সমুদ্রের মধ্যে যত প্রাণী পাওয়া যায় তার 23 ভাগই হলো মলাস্কা। আচ্ছা, এখন এই মলাস্কা অনেক বড় হইতে পারে। ধরো 270 কেজির একটা মলাস্কা হইতে পারে, যেটা হলো জায়ান্ট স্কুইড। জায়ান্ট স্কুইডটা কত কেজি হইতে পারে? 270 কেজি পর্যন্ত হইতে পারে। আচ্ছা, এখন দেখো, সাইপ্রিয়া মনেটা নামক একটা মলাস্ক, যাদেরকে যাদের খোলকটা মানে সেলটা, বাইরের সেলটা কি হিসাবে ব্যবহার করা হতো? মুদ্রা, বিনিময় প্রথা হিসেবে ব্যবহৃত হতো। যেমন কড়ি দিয়ে কিনলাম আমরা, কড়ি কড়ি হিসেবে এটা বিভিন্ন জিনিস কেনা বেচার ক্ষেত্রে এই সাইপ্রিয়া মনেটার শেলটা ইউজ হতো। আচ্ছা, শেল মানে খোলক। তাহলে সাইপ্রিয়া মনেটার খোলক কি হিসেবে ব্যবহার হতো? কড়ি হিসেবে বা টাকা পয়সা হিসেবে। আচ্ছা, এরা কি খায়? দেখো, এরা অধিকাংশই তৃণভোজী, যেমন শামুক। এই কারণে এরা কিন্তু ফসলের অনেক ক্ষতি করতে পারে, হ্যাঁ। বালাই হিসেবে ট্রিট করা হয়। তৃণভোজী, শাকন খাদক, এবং কেউ কেউ শিকারী, যেমন সমুদ্রের যে প্রাণীগুলো আছে এরা কিন্তু শিকারী। আচ্ছা, আমরা যদি বৈশিষ্ট্যের মধ্যে চলে যাই, আমরা সব সময় বৈশিষ্ট্য পড়ার আগে কোনটা পড়ছি? যে সংগঠন মাত্রাটা কেমন। আমরা পড়ছি যে প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে সব যারা পরবর্তীতে করোটা পর্যন্ত যারা আছে সবাই কেমন, কোন ধরনের সংগঠন মাত্রা ছিল? অঙ্গ এবং তন্ত্র। এদের অঙ্গও আছে, তন্ত্রও আছে। আচ্ছা, তারপরে আমরা পড়ছিলাম যে সিলম, এদের সিলম গুলা কেমন? প্রকৃত সিলম। প্রকৃত সিলমের মধ্যে আবার দুই ধরনের সিলম আছে, সাইজোসিলাস এবং এন্টেরোসিলাস। এদেরটা হলো সাইজোসিলাস, কেননা আহ, কি বলে, মেসোডার্মাল টিস্যু বিদীর্ণ হয়ে এই সিলমের উদ্ভব। তারপরে দেখো, প্রতিসাম্য। প্রতিসাম্য দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এই যে ঝিনুকের আমরা যদি দেখি, এটা একটা ঝিনুক। ঝিনুকের যদি দুইটা পাশ আমরা আলাদা করি, মাঝ বরাবর কাটি, তাহলে কিন্তু আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য পাবো। কিন্তু শামুককে কি আমরা কাটতে পারবো? পারবো না। আচ্ছা, এই কারণে বলছে গ্যাস্ট্রোপোড। গ্যাস্ট্রো মানে কি? পাকস্থলী। পোড মানে পা। যাদের পা থাকবে কোথায়? পাকস্থলী মানে অন্তঃপ্রাচীরে, দেহের অন্তঃপ্রাচীর থেকে পাটা বের হবে। গ্যাস্ট্রোপোডদের কি কোন ধরনের প্রতিসাম্য? তাইলে অপ্রতিসাম্য। গ্যাস্ট্রোপোডরা কোন ধরনের প্রতিসাম্য? অপ্রতিসাম্য, যাদেরকে আমরা ভাগ করতে পারি না।
আচ্ছা, তারপরে আমরা দেখবো যে একটা পর্দার কথা দেখবো। এদের দেহে তো মাংসাল জিনিসটা, এটার মধ্যে থাকে একটা মাংসের দলা, ধরো হ্যাঁ, এটা একটা মাংসের দলা। এই মাংসের দলার বাইরে একটা পর্দা থাকে, যে পর্দাটার নাম হলো ম্যান্টল। আচ্ছা, ম্যান্টল পর্দা। তাহলে এই পর্দাটার নাম কি? ম্যান্টল পর্দা। ম্যান্টল পর্দা কাকে আবৃত করে রাখে? এর যে পেশিগুলোকে, মাংসাল দেহটাকে, নরম দেহটাকে আবৃত করে রাখে। আচ্ছা, এই ম্যান্টল পর্দা থেকে এক ধরনের চুনময় পদার্থ ক্যালসিয়াম কার্বনেট খরিত হয়। কি খরিত হয়? ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটই এর যে বাইরের যে শেলটা, এটা তো শেল বা খোলক, এই খোলকটা তৈরি করে। তাহলে এই ম্যান্টল পর্দা থেকে খরিত ক্যালসিয়াম কার্বনেট কি করে? এর যে বাইরের যে শেলটা বা শক্ত যে খোলকটা তৈরি করে ক্যালসিয়াম কার্বনেট, যেটা খরিত হয় ম্যান্টল পর্দা থেকে। আচ্ছা, এখন দেহ গহ্বর দেখো। দেহ গহ্বর, এখানে হিমোসিল বলছে। দেহ গহ্বর কেমন? হিমোসিল বা মিক্সোসিল। আচ্ছা, এই দেহ গহ্বর কি হয়? আহ দেহ গহ্বরে রক্ত আইসা পড়ে। দেহ গহ্বরে হিমো মানে রক্ত, সিল মানে গহ্বর, সিল মানে গহ্বর। তাহলে দেহ গহ্বর রক্তপূর্ণ থাকে। এদের দেহ গহ্বরের ভিতরেও রক্তটা চলে আসে। এই কারণে এদের দেহ গহ্বরকে বলা হয়েছে হিমোসিল। আচ্ছা, এটা একটু গুরুত্বপূর্ণ। দেখো, দেহের অঙ্কীয় দেশে মোটা চামড়া প্রশস্ত মাংসল পিণ্ডের মতো পদে রূপান্তরিত হয়। এখন দেহের ভিতর দিকে, অঙ্কীয় দেশ মানে ভিতর দিক থেকে মাংসল পর্দা, এটা কি? মাংসল, মাংসল চামড়া। মাংসল চামড়াটা কোথায় আসে? আহ, পদে পরিণত হয়। মাংসল চামড়া, মোটা চামড়া প্রশস্ত মাংসল পিণ্ডের মতো এই যে পদে পরিণত হয়, পায়ে পরিণত হয়। আচ্ছা, তারপরে দেখো পৌষ্টিক নালী। এটা প্রাণীটা যেহেতু গোল এবং এর মাংসটা স্তরীভূত থাকে, এই কারণে পাকস্থলী কিন্তু আমাদের মতো হওয়ার কোনো সুযোগ নেই। পৌষ্টিক নালীটা আমাদের মতো হওয়ার কোনো, আচ্ছা আমাদের মতো, আচ্ছা দেখো, এই কারণে কি হয়? পৌষ্টিক নালী পেঁচানো, পৌষ্টিক নালী পেঁচানো কিন্তু উন্নত প্রাণীর বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে পৌষ্টিক নালীটা কেমন থাকে? ইউ আকৃতির থাকে। ইউ আকৃতির থাকে পৌষ্টিক নালী, এর দেহের মধ্যে পেঁচায় পেঁচায় অবস্থান করে। আচ্ছা, তারপরে দেখো রেডুলা বা রেডিজ রেতিজীব বা রেত মানে কি? করাত। হ্যাঁ, এই যে দেখো রেত, রেত দিয়ে আমরা কি করি? কাটি, কোনো জিনিস কাটি। এর জন্য জিহ্বাটা কি করে? কাটে বিভিন্ন জিনিস। এই কারণে এই ধরনের জিহ্বাকে বলা হয়েছে রেডুলা বা রেতি জিহ্বা। আচ্ছা, এটা আবার কাইটিন নির্মিত। কাইটিনটা কি? এক ধরনের পলিস্যাকারাইড। কাইটিন নির্মিত পলিস্যাকারাইড থাকে এদের। আচ্ছা, তাইলে এখানে একটা জিহ্বা থাকে এদের। জিহ্বাটা কি থাকে? কাইটিন নির্মিত থাকে, এক ধরনের পলিস্যাকারাইড নির্মিত থাকে। আচ্ছা, এটা শক্ত হয়ে যায় কিন্তু। কাইটিন যেখানে যেখানে আছে আমরা পড়ছিলাম, তাই না? শক্ত হয়ে যায় পরে। আচ্ছা, এখন দেখো বাইভালভিয়া ব্যতীত, বাই মানে দুই, ভালভ মানে দুইটা। আচ্ছা, এই যে ঝিনুকে আমরা দেখি না দুইটা পাশ আছে, এই কারণে ঝিনুককে এই ক্লাসের মধ্যে ফালানো হয়েছে বাইভ্যালভিয়া। আর গ্যাস্ট্রোপোডা হয়েছে শামুকের ক্লাস। আচ্ছা, বাইভ্যালভিয়ায় কি থাকে না? রেতি জিহ্বা থাকে না। দেখো শ্বসন কিভাবে হয়? ফুলকা, ম্যান্টল পর্দা, পালমোনারি থলি। আচ্ছা, ফুলকা কাদের থাকে? যারা পানিতে থাকবে, যেসব প্রাণীগুলো পানিতে থাকবে তাদেরকে ফুলকার মাধ্যমে তোমার শ্বসনটা হবে। আর ম্যান্টল পর্দা, এই যে পর্দা থেকেও কিছু জিনিস, এটা যেহেতু একটা পাতলা পর্দা, এটার মধ্যে থেকেও গ্যাসগুলা বের হইতে পারে বা ঢুকতে পারে। এখন দেখো যারা স্থলে চলে তাদের ক্ষেত্রে কি থাকবে? আমাদের কি আছে? ফুসফুস আছে। কিন্তু ওরা তো একটু অনুন্নত প্রাণী, ওদের ফুসফুস নাই, কিন্তু পালমোনারি মানে ফুসফুসের মতো একটা থলির মতো একটা ফুসফুস আছে। এই কারণে এটার নাম দেওয়া হচ্ছে পালমোনারি থলি বা পালমোনারি স্যাক। আচ্ছা, এখন রক্ত সংবহন তন্ত্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের রক্ত সংবহন তন্ত্র অর্ধমুক্ত। মানে অর্ধমুক্ত বলতে বুঝাইছে আমরা যে এই যে হিমোসিল পড়লাম, মানে রক্ত গহ্বরেও চলে আসে, আবার এদের রক্ত নালীপথেও যায়, দুই দিকেই যায়।
গহ্বরে রক্ত হিমোসিলে গহ্বরেও চলে যায়, আবার রক্তনালীও আছে, দুইটাই আছে। এই কারণে এদেরকে বলা হচ্ছে অর্ধ মুক্ত রক্ত সংবহন তন্ত্র। এখন দেখো রঞ্জক, কি কি রঞ্জক পদার্থ আছে এটার মধ্যে। আমাদের যেমন রঞ্জক পদার্থের নাম কি? হিমোগ্লোবিন। আচ্ছা, কিন্তু ওদের কি আছে? হিমোসায়ানিন। হিমোসায়ানিনটা হলো আমিষ এবং কপারের সমন্বয়ে গঠিত। আমিষ এবং কপার। হিমোসায়ানিনটা কিসের সমন্বয়ে গঠিত? আমিষ এবং কপার। আচ্ছা, এখন দেখো রক্ত কণিকাও আছে এদের। রক্ত কণিকার নাম হচ্ছে অ্যামিবোসাইট। আচ্ছা, আমাদের যেমন শ্বেত রক্ত কণিকাটা কেমন অ্যামিবার মতো আকার ধারণ করে না, যখন এই একটা জীবাণু ধ্বংস করতে চায় বা জীবাণু খাইতে চায়। আচ্ছা, ওদের রক্ত এইরকম অ্যামিবোসাইট রক্ত কণিকা আছে শ্বেত রক্ত কণিকার মতো। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি লার্ভা, লার্ভা ট্রোকোফোর লার্ভা। ট্রোকোফোর লার্ভার বৈশিষ্ট্য কি? যারা মুক্ত সাঁতারু, যে লার্ভা মুক্ত সাঁতারু। আচ্ছা, আমরা অনেকগুলো পর্বের ক্ষেত্রে এই ধরনের লার্ভা দেখছি, যে ট্রোকোফোর লার্ভা। আচ্ছা, এবং ভ্যালিজার এবং গ্লোচিডিয়াম, ভ্যালিজার লার্ভা দেখা যায় শামুকে। আচ্ছা, আর গ্লোচেরিয়াম দেখা যায় ঝিনুকে। ঝিনুকের লার্ভাটা এরকম। আচ্ছা, লার্ভার চিত্রগুলো আর আমরা না আঁকি। আচ্ছা, ঠিক আছে, তাইলে মলাস্কা থেকে এতটুকু পড়লেই আশা করি চলবে। থ্যাংক ইউ।